আজকে আমাদের চর্যাপদের তৃতীয় নাম্বার ক্লাস, তাই তো? এবং আজকের ক্লাসে হ্যাঁ আমরা স্যার। স্পেশালি ভাবে চর্যাপদের যে নামকরণ, সেই নামকরণ সম্পর্কে আমরা জানব। কেননা গবেষক মহলে বিভিন্ন মতবিরোধ রয়েছে এখানে। একজন চর্যাপদের অন্য নাম করছে, আর একজন অন্য নামকরণ করছেন। তো এই নামকরণ নিয়ে গবেষক মহলে একটা তর্ক বিতর্কের জায়গা রয়েছে। তো সেই জায়গাটা আজকে আমরা উদ্ধার করব যে আসলে চর্যাপদের প্রকৃত নামটা কি। ঠিক আছে? তার আগে আমি তোমাদেরকে একটা বিষয় একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে তোমাদের ওই নোটস। কারণ এই দেখো, চর্যাপদের উপরে এই পিপিটিটা না 66 পেজের আছে, হ্যাঁ? তো এইটা যদি জেরক্স করো তাহলে সমস্যা হয়ে যাবে, অনেক টাকা খরচ হয়ে যাবে তোমাদের। তো তোমাদের নোটসটা ঠিক এইরকমভাবে দেওয়া হবে, দেখতে পাচ্ছ? স্লাইড চেঞ্জ হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমাদের নোটস এইভাবে দেওয়া থাকবে। প্রত্যেকটা টপিক অনুযায়ী থাকবে এবং পিপিটিগুলোও তোমরা পাবে। পিপিটিগুলো মোবাইল দেখে জাস্ট পড়বে। পিপিটিটা হচ্ছে স্পেশাল আমাদের যে কনসেপ্ট সেটা ক্লিয়ার করার জন্য। আর পিডিএফটা হচ্ছে একদম মূল যে জায়গা, প্রত্যেকটা জায়গাকে অ্যাটাক করে পিডিএফটা বানানো হবে। অর্থাৎ পিডিএফ নোটস যেটা, এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না, আশা রাখছি। ঠিক আছে? 99.9% ধরে রাখো এই পিডিএফের মধ্য থেকেই প্রশ্ন আসবে, সে শর্ট কোশ্চেন হোক বা লং কোশ্চেন হোক। ওকে, এখন ঘটনাটা হলো, দেখো এখানে সুন্দর করে তিনটে যুগ আমাদের যে জায়গাটা সেটা ক্লিয়ার করা রয়েছে, এবং এই যে আলাদা কালার যেগুলো, এইগুলো হচ্ছে মূল জায়গা। এই মূল জায়গাগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে, যেগুলো কালারিং করা আছে। চর্যাপদ যারা রচনা করেছেন সেটা হচ্ছে বৌদ্ধ সহজিয়া সাধকরা। আবিষ্কার তো হরপ্রসাদ শাস্ত্রী করেছে, কিন্তু রচনা করেছেন বৌদ্ধ সহজিয়া সাধকরা। তো এই বৌদ্ধ সহজিয়া সাধক বলতে অ্যাকচুয়ালি কাদের বোঝানো হচ্ছে, কারা বৌদ্ধ সহজিয়া সাধক, সেই বিষয়টা এখানে মেনশন করা রয়েছে। তারপরে দেখো এখানে চর্যাপদের যে আবিষ্কার, আমরা চর্যাপদের পাট পাট করে পেলাম। তো চর্যাপদের আবিষ্কার আমরা পেয়েছি, চর্যাপদের প্রকাশ কাল আমরা পেয়েছি, তাই না? পুঁথি পরিচয় আমরা পাচ্ছি। তো এরকম এক একটা পাঠ আমরা পাচ্ছি। আজকে আমরা যেমন নামকরণ প্রসঙ্গে আলোচনা করব। তো এইটা হচ্ছে চর্যাপদের আবিষ্কার থেকে তথ্যগুলো। এই রকম চর্যাপদের আবিষ্কার থেকে তথ্য দেওয়ার পরে ওই আবিষ্কার যখনই কমপ্লিট হয়ে যাবে পিডিএফটাতে, তখনই শেষে দেখবে ওই আবিষ্কার সম্পর্কিত, কিংবা যখন নামকরণ পিডিএফের ভিতরে আলোচনা থাকবে কিংবা প্রকাশকাল আলোচনা থাকবে, ওই আলোচনা পিডিএফের শেষে দেখবে ওইখান থেকে কি কি টাইপের প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো শুধু এখানে তোলা থাকবে। এবং এই প্রশ্নগুলোর প্রত্যেকটা উত্তর কিন্তু তোমরা উপরে পেয়ে যাবে। তোমরা যেহেতু গ্র্যাজুয়েশনে পড়ছো, 12 ক্রস করে উঠেছো এবং স্পেশালি বাংলা অনার্স নিয়ে পড়তে এসছো, সে কারণে ওই বাচ্চা ছেলের মতো কে কবে কোথা থেকে আবিষ্কার করে এরকম প্রশ্ন দিয়ে তার উত্তর কিন্তু আমি দিয়ে দিইনি। শুধু টেক্সট আকারে সুন্দর করে দেওয়া রয়েছে এবং কালারও কিন্তু করে দেওয়া রয়েছে। কালারগুলো হাইলাইট করা আছে এই অনুযায়ী যে এগুলো ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? এইভাবে প্রতিটা যাবে এবং এগুলো তোমরা জেরক্স করে বার করে নেবে। ওকে? ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা? নোটস আচ্ছা ঠিক সম্পর্কে আছে। ক্লিয়ার সবার? ক্লিয়ার তো? কোনো আছে কিছু? আশা স্যার। করি না। না তাহলে এক স্যার। দুটো প্রশ্ন করি। বলো, আসল খেলা আজকের নামকরণের ক্ষেত্রে একজনেই কেন্দ্রবিন্দু, সেই ব্যক্তিটার নাম তোমরা নিজেরাই বলবে। প্রশ্নটা হচ্ছে এরকম যে চর্যাপদের টিকাকার কে? মনি দত্ত। স্যার মনি দত্ত। খুব দারুণ! চর্যাপদের মনি টিকাকার দত্ত। হচ্ছে মুনি দত্ত। এই বেটাই হলো আজকের ক্লাসের মূল আলোচনা। কিভাবে সেটা বুঝতে পারবে। তাহলে আজকের ক্লাসে আমাদের চর্যাপদের পুঁথির নামকরণের জায়গাটা আমরা পড়ব, তাই তো? তো প্রথমেই বলে রাখি যে এই যে চর্যাপদের পুঁথির যে নামকরণ, এই নামকরণটাকে কেন্দ্র করে গবেষক মহলে বিরাট একটা মতবিরোধ রয়েছে, ভয়ঙ্করভাবে। আমরা এই যে চর্যাপদের নাম যে চর্যাপদ পাচ্ছি, এটা হচ্ছে লোক প্রচলিত একটা নাম, যেটা সবাই গ্রহণ করেছে, কিন্তু এর প্রকৃত নাম কিন্তু এটা নয়।
এরপরে নামকরণ নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন আলটিমেটলি আমাদেরকে পৌঁছাতে হবে বা খুঁজে খুঁজে বার করতে হবে বিভিন্ন জনের মতামতকে কেন্দ্র করে যে এই যে চর্যাপদের প্রকৃত নামটা কি, প্রকৃত নাম। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে পুরো ক্লাসটা আলোচনা শুনে, তোমরাও শুনবে আমিও বোঝাবো, জায়গাটা কিন্তু খুঁজে বার করব যে চর্যাপদের প্রকৃত নামকরণ কি। বোঝা গেল বিষয়টা? তো এই জায়গাটা থেকে প্রথমে একটা কথা বলি, এখানেই আসল খেলাটা রয়েছে। যে তোমরা আমাকে প্রথমে বলো, প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে এখানে আমাদেরকে যেতে হবে, কারণ এই ধাপটা খুব জটিল একটা ধাপ চর্যাপদের ক্ষেত্রে। তোমরা কলেজে আলোচনা শুনবে, অন্যান্য যেখানে পড়ানো হয় সেখানে আলোচনা শুনবে, যে কোনো জায়গায় আলোচনা শুনো, দেখবে এই জায়গাটাকে না স্কিপ করে দেওয়ার একটা চেষ্টা থাকে, কিন্তু এখানে ভালো করে শুনে নেবে। বিষয়টা হচ্ছে, দেখো, আমাদের এই যে হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদের পুঁথিটা আবিষ্কার করলো? ফার্স্ট কোশ্চেন, মন দিয়ে শুনে কিন্তু অ্যান্সার দেবে। বলো। স্যার নেপালের রাজদরবারের গ্রন্থাগার বা গ্রন্থশালা থেকে। নেপালের রাজদরবারের গ্রন্থাগার বা গ্রন্থশালা থেকে, তাই তো, অর্থাৎ রয়্যাল লাইব্রেরি যেটার নাম ছিল। 1907 সালে, হ্যাঁ কি না? ক্লিয়ার? হ্যাঁ 1907 স্যার। সালে আবিষ্কার করেছে। এরপরে বিষয়টা হলো যে 1907 সালে সে আবিষ্কার করলো, এরপরে আবিষ্কার করলো মানে সে পুঁথিটা খুঁজে পেল। এরপরে এই পুঁথিটা খুঁজে পাওয়ার পরে সে কখন প্রকাশ করছে, খুব ইম্পর্টেন্ট, কখন প্রকাশ করছে? স্যার মানে সালটা নাকি? হ্যাঁ, কত সালে প্রকাশ 1916 করছে? সালে। 1916। এরপরে এর ভিতরে যে গ্যাপটা আছে সেটা দেখার চেষ্টা করো। 1907-এ আবিষ্কার করলো এবং 1916 তো সে প্রকাশ করলো, কত বছরের গ্যাপ আছে? 9 বছর। এই যে একটা গ্যাপ, এত বছর, এই জায়গাটাতে একটা ব্যাপার রয়েছে, সেটা কেমন সেটা বোঝাচ্ছি। অর্থাৎ 1907 সালে তো সে বেশ নেচে নেচে, আগেও নেচে নেচে গেছে, পরবর্তী সময় মাথায় টেনশন নিয়ে পাবো কি পাবো না, পাবো কি পাবো না, একবার গেল, দুবার গেল, তৃতীয়বারের চেষ্টাতে সে পৌঁছেছে 1907-এ নেপালে। এবারে এখানে গিয়ে বেটা 4খানা পুঁথি পেয়েছে, 4খানা পুঁথি পেয়েছে। এবার এই 4খানা পুঁথিকে পরবর্তী সময় একত্রিত করে 1916 সালে, ঠিক না, 1916 সালে সে একটা গ্রন্থের মাধ্যমে এই 4খানা পুঁথিকে অ্যাড করে 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করছে। এবং যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এই যে 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষা বৌদ্ধ গান ও দোহা, এই গ্রন্থটার ভূমিকা অংশে হরপ্রসাদ বাবু জানাচ্ছেন যে, বা লিখছেন যে 1907 সালে আবার নেপালে গিয়া আমি কয়েকখানি পুঁথি দেখিতে পাইলাম। একখানির নাম চর্যাচর্য বিনিশ্চয়, উহাতে কতকগুলি কীর্তনের গান আছে ও সংস্কৃত টিকা আছে। এই বিষয়টা তিনি কোথায় লিখলেন না, ওই যে 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, এই গ্রন্থটার ভূমিকা অংশে এটা তিনি লিখলেন যে 1907 সালে আমি নেপালে গিয়েছিলাম আবার, কারণ তার আগে তো দুবার অলরেডি চলে গিয়েছিল, তো তৃতীয়বারের চেষ্টাতে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি কয়েকখানি পুঁথি পেয়েছেন, ঠিক না, এবং সাথে সাথে কয়েকটা সংস্কৃত টিকাও তিনি পেয়েছেন, এটা তিনি লিখেছেন। এবং এই গ্রন্থে তিনি এই চর্যাপদের নামকরণ কি করেছিলেন? চর্যাচর্য বিনিশ্চয়, তাই তো? এই নামকরণটা করেছিলেন, হ্যাঁ কি না? এইটা তো করেছিল নামকরণ, যে 1907 সালে নেপালে গিয়া কয়েকখানি পুঁথি দেখিতে পাইলাম, একখানির নাম চর্যাচর্য বিনিশ্চয়, এই নামকরণটা করেছিল। যখনই 1916 সালে তিনি এই নামকরণটা করে প্রকাশ করলেন, তখনই গবেষক মহলে বিরাট বড় একটা কি তোলপাড় সৃষ্টি হয়ে গেল। যে ব্যাপারটা কি হলো,
এর পেছনে একটা বিরাট বড় কারণ আছে। তার কারণটা হচ্ছে ১৯১৬ সালে তো প্রকাশ হচ্ছে বা প্রকাশ করছেন হরপ্রসাদ শাস্ত্রী। কিন্তু এ বেটা ১৯১৫ সালে ১৯১৫ সালে, ঠিক আছে? এর ১ বছর আগে ১৯১৫ সালে বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি থেকে এই যে চর্যাপদ, এই চর্যাপদের পুঁথিটার অন্য একটা নামকরণ করে কিন্তু তিনি প্রকাশ করেছিলেন। কি বললাম? না, অন্য একটা নামকরণ করে তিনি প্রকাশ করেছিলেন, চর্যাচর্য টিকা বলে। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। ১৯১৫ সালে একজন ব্যক্তি, হরপ্রসাদ শাস্ত্রী, এই যে ১৯০৭ সালে আবিষ্কার করেছিল চর্যাপদের পুঁথিটা, এই মানুষটাই ১৯১৫ সালে বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি থেকে এক নামে চর্যাপদের পুঁথিটা প্রকাশ করলো এবং তার পরের বছরেই এই ৪খানা পুঁথিকে অ্যাড করে ১০০০ বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামক যে গ্রন্থটা, এই গ্রন্থে যে ৪খানা পুঁথিটা অ্যাড করলো, সেখানে চর্যাপদের নামটা আবার পরিবর্তন করেছে, কি করে দিল? চর্যাচর্য বিনিশ্চয়। তাহলে তোমরা নিজেরাই বলো, একটা মানুষ দু জায়গায় একটা বিষয়কে যদি আলাদা আলাদাভাবে নামকরণ করেন, তাহলে তার নিজের ভিতরে ডাউট আছে কি নেই যে অ্যাকচুয়ালি পুঁথিটার নামকরণ কি হতে পারে? বলো হ্যাঁ আমাকে। স্যার, আছে। আছে স্যার। আছে। তখন গবেষক মহলে না বিরাট বড় একটা বিতর্কের সৃষ্টি হয়েছে যে এটা কি করে হচ্ছে। বিভিন্ন গবেষক নিজের নিজের মতামত দেওয়ার চেষ্টা করছিল। এখানে একটা বিষয়, আসলে হরপ্রসাদ শাস্ত্রী এরকম একটা বিভ্রান্তকর জায়গায় কেন পড়লেন? তিনি সবকিছু পেয়ে গেছেন হাতের মাঝে, তাহলে তিনি নামকরণ করতে এরকম কেন একটা বিভ্রান্তের মধ্যে রয়েছেন? সঠিক নামকরণ তিনি কেন করতে পারেননি? আসলে বিষয়টা হচ্ছে, প্রতিটা বইয়ের দেখবে একটা করে টাইটেল পেজ থাকে, থাকে তো? হ্যাঁ কি না? থাকে নিশ্চয়ই টাইটেল পেজ। ওকে স্যার। হুম। সেটাকে বলা হয় পুস্পিকা, ঠিক আছে? তো এই পুঁথিটা যেহেতু বহুত পুস্পিকা, টাইটেল পেজ, পুস্পিকা, হুম, যেখানে যিনি লিখছেন তার সম্বন্ধে লেখা থাকে, টিকাকার সম্বন্ধে লেখা থাকে, ঠিক আছে? গ্রন্থটার নাম কি সেই সম্পর্কে লেখা থাকে, ওই যে পাতাটা, সেটা হচ্ছে পুস্পিকা। তো ওই যে পুঁথিটার ভিতরে যে পুস্পিকাটা থাকা দরকার ছিল, সেই পুস্পিকার যে পাতাটা, অর্থাৎ যে পাতাটাতে অ্যাকচুয়ালি চর্যাপদের অরিজিনাল নাম কি, কে লিখেছে, ঠিক আছে, এই সম্পর্কিত যে পাতাটাতে লেখা থাকার কথা ছিল, সেই পাতাটা কোনো কারণবশত লুপ্ত হয়ে গিয়েছিল। পরে মনে করো, যে পাতাটাতে তুমি বইটার নাম তোমার পাওয়ার কথা, সেই পাতাটাই যদি না পাওয়া যায়, তাহলে তুমি তুমি কি সঠিকভাবে নামকরণ করতে পারবে? বলো, পারবে? না স্যার। পারবে না, কেউই পারবে না। তো যেহেতু হরপ্রসাদ শাস্ত্রী ওই পুস্পিকার পাতাটা পায়নি, তাই সে বিভিন্নভাবে আলোচনা করে, গবেষণা করে, ওই জায়গাগুলো দেখে তিনি আলটিমেটলি ফাইনাল একটা নামকরণ করলেন চর্যাচর্য বিনিশ্চয়। অর্থাৎ কোনটা আচরণীয় বা কোনটা আচরণীয় নয়, এটা নিশ্চিত রূপে জানা যায় যে গ্রন্থে, তাকেই বলা হয় চর্যাচর্য বিনিশ্চয়। কিন্তু এই নামকরণটা যখন তিনি করলেন, তখন কিন্তু গবেষক মহলে বিরাট বড় একটা বিতর্কের সৃষ্টি হয়ে যায়। বিভিন্ন জন বিভিন্ন নামকরণ কিন্তু করতে শুরু করে দেয়, বিভিন্ন জন বিভিন্ন নামকরণ করতে শুরু করে দেয়। এরপরে সেই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। সেটা কি? না দেখো, এই যে চর্যাপদের পুঁথির নামকরণ ব্যাপারটা, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে তোমাদের? এই জায়গাটা মোটামুটি একটা ক্লিয়ার হয়েছে? বারবার একবার রেকর্ডিংটা হ্যাঁ শুনে স্যার। নেবে, মাথার ভিতরে ঢুকে যাবে। বলো, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। হুম। বিভিন্ন জন বিভিন্ন নামকরণ করছে। বিদুশেখর ভট্টাচার্য বলছে না, এই পুঁথিটার নাম হচ্ছে আশ্চর্য চর্যাচর্যয়। প্রবোধচন্দ্র বাগচি বলছে চর্যাশ্চর্য বিনিশ্চয়। দেখো, এখানে বানানের ভিতরে ডিফারেন্স আছে। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন চর্যা গীতিকা, তারাপদ মুখোপাধ্যায় চর্যা গীতি, নীলরতন সেন বলছে চর্যা গীতি কোষ, সুকুমার সেন খুব ইম্পর্ট্যান্ট,
যেগুলো বলবো জাস্ট সেইগুলো কিন্তু মনে রাখবে। যে পিডিএফ নোটসটা পাবে সেখানে ওই স্পেশালি কয়েকটা নামই কিন্তু থাকবে, এতগুলো নাম কিন্তু সেখানে আমি দেবো না। যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা সেগুলোই কিন্তু দেওয়া থাকবে। প্রবোধচন্দ্র বাগচি আমাদেরকে মনে রাখতে হবে, চর্যাশ্চর্য বিনিশ্চয়। সুকুমার সেন আমাদেরকে মনে রাখতে হবে, চর্যাগীতি পদাবলী। শান্তি ভিক্ষু আমাদেরকে মনে রাখতে হবে, চর্যাগীতি কোষ। অর্থাৎ শান্তি ভিক্ষু বলছে চর্যাগীতি কোষ। ওকে, এগুলো মনে রাখার দরকার নেই, এগুলো মনে রাখার দরকার নেই। আমাদের নির্মল দাস যে বইটা বর্তমানে সব থেকে বেশি চলে চর্যাপদের বই হিসেবে, সেটা হচ্ছে চর্যাগীতি পরিক্রমা। এইটাও কিন্তু পরীক্ষাতে দেওয়ার একটা সম্ভাবনা আছে, দেওয়ার। ওকে, আর এইগুলো মনে রাখার দরকার নেই। ঠিক আছে, দেখো তারপরে এই তিনজন আছে, এগুলো মনে রাখার দরকার নেই। এখন ঘটনাটা কি হলো না, ঘটনাটা হলো যে হরপ্রসাদ শাস্ত্রী বাবু নেপাল থেকে যে পুঁথিটা সংগ্রহ করলো, সেই পুঁথিটার নাম যখন তিনি করলেন চর্যাশ্চর্য বিনিশ্চয় বা চর্যাচর্য বিনিশ্চয়, এই নামকরণটাকে নিয়ে গবেষক মহলে বিরাট বড় একটা মতবিরোধ দেখা দিতে শুরু করলো। ঠিক না? তখন বিভিন্ন জন বিভিন্ন নামকরণ করেছে। এরপরে কোন নামকরণটা সঠিক, অ্যাকচুয়ালি চর্যাপদের নামকরণ কি, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে খুঁজে বার করতে হবে। এই রকম একটা ব্যাপার হওয়ার কারণ কি না, চর্যাপদের পুঁথির মধ্যে যে পাতাতে নামকরণ বা কারা লিখেছেন সেই সম্পর্কিত তথ্য থাকার কথা, সেই পাতাটি চর্যাপদ এর পাতার মানে ওই পাতাটা পাওয়া যায়নি। সেই কারণে হরপ্রসাদ শাস্ত্রী বাবুও সঠিকভাবে নামকরণ করতে পারেননি। ঠিক না? নিজের মতো করে একটা নামকরণ তিনি কিন্তু করেছিলেন। ব্যাপারটা বুঝতে পেরেছো কি বিষয়? সেই জন্য বিরাট বড় একটা, দেখো বিভিন্ন জন বিভিন্ন নামকরণ করেছে, তোমরা দেখতে পেলে বিভিন্ন জন বিভিন্ন নামকরণ দেখতে পেয়েছো নিশ্চয়ই। তার মধ্যে হ্যাঁ আমাদের স্যার। মনে রাখার বিষয় সুকুমার সেন, চর্যাগীতি পদাবলী। শান্তি ভিক্ষু কি, চর্যাগীতি কোষ। প্রবোধ কুমার বাগচি আমাদের আছে, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় আছে। কিন্তু আমাদের ওই এই আমাদের বিদুশেখর শাস্ত্রী, প্রবোধচন্দ্র বাগচি, সুকুমার সেন, শান্তি ভিক্ষু, এই মোটামুটি কয়েকটা আমাদেরকে মনে রাখলেই কিন্তু যথেষ্ট। তবে খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের সময় এই প্রশ্নগুলো দেই আর কি, মানে খুব যে সচরাচর প্রশ্নটা দিয়ে দেয় এরকমটা কিন্তু নয়। ঠিক, যদি মনে রাখতে পারো তবেই মনে রাখবে, আর না হলে এইগুলোকে নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। ওকে, এরপরে একটু আগে তোমাদেরকে আমি বলছিলাম না যে এই নামকরণের ক্ষেত্রে মুনি দত্তটা আসল, বলছিলাম না একটু আগে, হ্যাঁ মুনি স্যার। দত্ত। হুম, এইখানে না একটু স্ট্যান্ডার্ড জায়গাতে তোমাদেরকে পৌঁছাতে হবে। হুম, হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালে গিয়ে যে 4খানা পুঁথি আবিষ্কার করেছিল, তাই না? ওই 4খানা পুঁথির মধ্যে আমরা যেটা চর্যাচর্য বিনিশ্চয় যে নামটা পাচ্ছি না, ওই চর্যাপদের পুঁথিটা, ওটা হ্যাঁ আসলে ওই মণি দত্তের টিকা গ্রন্থ। বুঝতে পেরেছো? অর্থাৎ ওই হরপ্রসাদ শাস্ত্রী যে বইটা সংগ্রহ করেছিল, যে পুঁথিটা সংগ্রহ করেছিল, সেই পুঁথিটা আসলে মুনি দত্তের একটা টিকা গ্রন্থ। ব্যাপারটা বুঝতে পারছো? কারণ দেখো, হরপ্রসাদ শাস্ত্রী নিজে মেনশন করেছে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই গ্রন্থের ভূমিকাতে, যে 1907 সালে আমি নেপালে আবার গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি কয়েকটা পুঁথি আবিষ্কার করলাম, তাই না? তার মধ্যে কয়েকটা কীর্তন গানের মধ্যে লেখা, এবং তার একটা কি আমাদের সংস্কৃত টিকাও কিন্তু রয়েছে। অর্থাৎ একখানি হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয় এবং তার সংস্কৃত টিকা। তো এই যে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের যে পুঁথিটা আমাদের সামনে প্রেজেন্ট করেছে, সেটা আসলে মুনি দত্তের টিকা গ্রন্থটাকে প্রেজেন্ট করা হয়েছে। মুনি দত্তের টিকার নাম কি বলো? মুনি দত্তের টিকার নাম কি? মুনি দত্তের টিকার নাম কি? মুনি দত্তের টিকার নাম কি? তোমরা তো একটু আগে, টিকাকারের নাম হচ্ছে মুনি দত্ত, টিকার নাম কি? ওটা টিকা গ্রন্থটার নাম, পাগল। নির্মল গিরা টিকা। আগের দিন বলিনি তোমাদেরকে? তোমরা নির্মল নিজেরা গিরাটিকে বলনি, ভুলে গেছি স্যার। উত্তর নিজেরা দাওনি তোমরা। তোমাদেরকে আমি প্রশ্নটা এখানে দেখানোর পরে আমি তোমাদেরকে কোশ্চেন করেছিলাম
যে চর্যার টিকাকারকে তোমরা নিজেরা বলেছে মুনিদত্ত, এবং তোমাদেরকে এটাও বলেছিলাম টিকাটার নাম নির্মলগিরা টিকা, ঠিক না? বলেছিলাম, কিন্তু হুম। আমরা এই জায়গাটাতে আরো পাবো, চাপ নেওয়ার কোনো দরকার নেই, আজকে ওটা মাথার ভিতরে ঢুকে যাবে। যেটা বলছি সেটা মনোযোগ সহকারে শুনবে, এইখানেই কিন্তু পেঁচালোটা রয়েছে। ভালো করে দেখো, হরপ্রসাদ শাস্ত্রী চর্যার যে গানগুলি সংগ্রহ করেছিলেন তা মুনিদত্তের টিকা থেকে, ঠিক আছে? তাহলে হরপ্রসাদ শাস্ত্রী নেপালে গিয়ে যে পুঁথিটা পাচ্ছে সেটা আসলে কি পুঁথি? মুনিদত্তের টিকা, টিকা গ্রন্থ, ঠিক আছে? মুনিদত্তের টিকা গ্রন্থ। এরপরে ভালো করে বুঝবে যে এই যে হরপ্রসাদ শাস্ত্রী এই যে টিকা গ্রন্থটা যেটা পেল, এই টিকা গ্রন্থটাতে ওই পুষ্পিকাটা ছিল না। তাহলে পুষ্পিকাটা যখন ছিল না, তখন এই টিকা গ্রন্থটাতে মুনিদত্তের নামও পাওয়া যায়নি, আর অ্যাকচুয়ালি এই চর্যাপদের পুঁথির নামটা কি সেটাও কিন্তু পাওয়া যায়নি। সে কারণে হরপ্রসাদ শাস্ত্রী নিজের মতো করে নামকরণ করে দিয়েছেন কি কি চর্যাচর্য বিনিশ্চয়। কিন্তু পরবর্তী সময় এই চর্যাপদের যখন তিব্বতী অনুবাদ হয়, কি বললাম? তিব্বতী অনুবাদ। দেখো, তোমরা পাবলো নেরুদার অসুখী একজন কবিতাটা পড়েছো? স্যার ওইটা ক্লাস 10 হ্যাঁ স্যার, পড়েছি। পড়েছো তোমরা? পড়েছো। ওটাতে বাংলাতে অনুবাদ কে করেছিল? নবারুণ ভট্টাচার্য। স্যার পাবেল নেরুদা। আরে ও তো অরিজিনাল লেখক রে গাধা। বাংলাতে ট্রান্সফার কে করেছিল? বাংলায় অনুবাদ কে করেছিল? নবারুণ ভট্টাচার্য। কিন্তু অসুখী একজনের আসল লেখককে, যিনি চিলি লেখক, উনি হলেন কে? নবারুণ, উনি পাবলো নেরুদা। তাহলে অসুখী একজন কবিতাটা অ্যাকচুয়ালি লিখেছে কে আমাদের? তোমাদের তখন কি তোমরা পড়েছিলে? তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে অসুখী একজনের লেখককে, তোমরা কি লিখবে নবারুণ ভট্টাচার্য? নিশ্চয়ই না, তোমরা লিখবে পাবলো নেরুদা। কিন্তু যদি বলা হয় এর অনুবাদ কে করেছিল, বাংলা অনুবাদ কে করেছিল, তখন লিখবে নবারুণ ভট্টাচার্য। অ্যাকচুয়ালি এই যে আমাদের ইয়েটা, যেটা অসুখী একজন, এই অসুখী একজন কবিতাটার অরিজিনাল চিলি নাম ছিল কি জানো? চিলি ভাষায় নাম, স্পেনিশ ভাষায় লিখেছিল। স্পেনিশ ভাষায় অরিজিনাল কবিতাটার নাম কি ছিল? লা ডেসডিচাডা। লা ডেসডিচাডা, যেটা এক্সট্রা ভাগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। পরবর্তী সময়ে লা ডেসডিচাডা যে স্পেনিশ ভাষায় যে কবিতাটা, এটাকে বাংলাতে অনুবাদ করে অসুখী একজন করেছিল নবারুণ ভট্টাচার্য। তাহলে একটা ভাষা থেকে আর একটা ভাষাতে যখন অনুবাদ করা হয়, তখন সেটা অনুবাদ হচ্ছে। সংস্কৃত থেকে তুমি বাংলাতে অনুবাদ করতে পারো, সংস্কৃত থেকে তিব্বতীটা একটা ভাষা, তুমি তিব্বতীতে অনুবাদ করতে পারো। তাহলে চর্যাপদের এই যে মুনিদত্তের যে টিকা গ্রন্থটা বা চর্যাপদের যে ভাষাটা, সেটার তিব্বতী অনুবাদ হয়েছে, হ্যাঁ কি না? সেটা তিব্বতী অনুবাদ হয়েছে। তাহলে এই তিব্বতী অনুবাদ, ওই তিব্বতী অনুবাদটাও অন্য কেউ একজন করেছেন, হ্যাঁ কি না? তাহলে এই তিব্বতী অনুবাদে এই মুনিদত্তের নামটা পাওয়া যায়, ঠিক আছে? কি না, মুনিদত্তের নামটা পাওয়া যায়। তো হরপ্রসাদ শাস্ত্রী যখন ওই জিনিসটা পেয়েছিল, তখন এই ওর যে গ্রন্থটা 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, ওই গ্রন্থটার পরিশিষ্ট অংশে একদম শেষে তিনি ওই তিব্বতী অনুবাদের তালিকাটা কিন্তু অ্যাড করে দেন, এবং সেই তালিকাতে মুনিদত্তের গ্রন্থের নামটা পাওয়া যায়। ওই তালিকাতে মুনিদত্তের এই টিকা গ্রন্থটার নাম ছিল চর্যাগীতি কোষ। কি বললাম? চর্যাগীতি কোষ। তাহলে অরিজিনাল হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটা নিয়ে এসেছে সেটা আসলে কার ছিল? সেটা আসলে কার ছিল? কার? সেটা ছিল মুনিদত্তের। মুনিদত্তের। দেখো, তোমাদের হয়তো আউল ঝাউল লাগছে, ভালো করে বোঝাচ্ছি, শোনো, ঠিক আছে? বৌদ্ধ সহজিয়া সাধকরা রচনা করেছিল কি চর্যাপদের পুঁথিটা, হ্যাঁ কি না? ভালো করে বুঝবে, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু অন্যরকম একটু। বৌদ্ধ সহজিয়া সাধকরা কি করেছিল? চর্যাপদের পুঁথিটা রচনা করেছিল। তো রচনা করেছিল বিভিন্ন পদগুলো,
হ্যাঁ কি না, সন্ধ্যা ভাষায় রচনা করেছিল, যাতে করে তাদের সাধন ভজনের যে পদ্ধতি সেটা কোনো খারাপ মানুষ না খুঁজে পায় বা না বুঝতে পারে সেই ভাষাটা, হ্যাঁ কি না রে? এটা তো তোমরা জানো যে বৌদ্ধ সহজিয়া সাধকরা চর্যাপদের পদগুলো রচনা করেছিল, হ্যাঁ কি না? এরপরে কোনো একটা জিনিস যখন রচনা হয় আর তার মধ্যে যদি শব্দগুলো কঠিন থাকে, তাহলে তার রেফারেন্স কেউ না কেউ তো বার করে, কেউ না কেউ তো বার করে, বলো আমাকে। হ্যাঁ স্যার। বার করে। হ্যাঁ স্যার। তোমরা কবিতা পড়েছো, রেফারেন্স নিয়েছো, বিভিন্ন কবিতার দেখবে শব্দার্থ টিকা এইসব থাকে তো। তো এই যে তখন এই মুনি দত্ত কি করেছিল, তার নিজের শিষ্যদের, এও কিন্তু একজন বিরাট সাধক মুনি দত্ত, ঠিক আছে, তার নিজের শিষ্যদের এবং সৎ মানুষদের জন্য সে একটা টিকা গ্রন্থ আবিষ্কার করেছিল, যে টিকা গ্রন্থে সে মোট 50টা চর্যাপদ এবং তার টিকা সংস্কৃত ভাষায় সে লিখেছিল, ঠিক আছে, মোট 50টা। আগে বলেছি কটা পদ আছে, মোট 50 থেকে মোট 50 থেকে 51, তাই তো, 51, ওকে, তাই তো রে এইটা। এখন ঘটনাটা হলো যে মুনি দত্ত কি করেছিল, মোট 50টা পদের এ কাতরুবর পঞ্চবিড়াল চঞ্চল চিয়ে পৈঠা কালো, এটা যেমন একটা পদ, ভবনয় গহন গম্ভীর বগবাভি দুয়ান্তে চেখিল মাধেন থাই, এটা একটা পদ। এইরকম করে মোট 50টা পদ লাইন বাই লাইন লেখা ছিল, এবং তার নিচে ওই পদগুলোর ভিতরে যে শব্দের টিকাগুলো দেওয়া দরকার ছিল, অর্থগুলো দেওয়া দরকার ছিল, তার ব্যাখ্যা সে নিচে করেছিল। এইরকম ভাবে মোট 50টা পদ এর ব্যাখ্যা টিকা সহিত করেছিল কে, মুনি দত্ত। কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। এরপরে এই মুনি দত্তের যে গ্রন্থটা, টিকা গ্রন্থটা, এই টিকা গ্রন্থটা নেপাল থেকে কে সংগ্রহ করেছিল? কে সংগ্রহ করেছিল? হরপ্রসাদ শাস্ত্রী। তারপরে এরপরে এই মুনি দত্তের টিকা গ্রন্থটাতে না ছিল মুনি দত্তের নাম, না ছিল এই পুঁথিটার নামকরণ। তাহলে সব কিছু বিচার বিশ্লেষণ করে হরপ্রসাদ শাস্ত্রী আলটিমেটলি এই পুঁথিটাকে 1916 সালে কি চর্যাচর্য বিনিশ্চয় নামকরণ করে চালিয়ে দিয়েছে। কিন্তু পরবর্তী সময় তিব্বতী অনুবাদ থেকে জানা যায় যে হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটা 1916 সালে চর্যাচর্য বিনিশ্চয় বলে প্রকাশ করেছেন, সেই পুঁথিটা অ্যাকচুয়ালি একটা টিকা গ্রন্থ, ঠিক আছে, যেটা মুনি দত্তের লেখা। ওই মুনি দত্ত এর টিকা গ্রন্থ থেকে হরপ্রসাদ শাস্ত্রী কোটা বেছে নিয়েছিল? 46.5টা পদ। কোটা? 46.5টা পদ, 46 পদ। ঠিক আছে। তো এই যে, তাহলে দেখো মুনি দত্তের আসল বইটাই ছিল হরপ্রসাদ শাস্ত্রীর কাছে, হ্যাঁ কি না? এরপরে তিব্বতী অনুবাদে মুনি দত্তের নামও পাওয়া যায়, এবং মুনি দত্তের যে টিকা গ্রন্থটা, সেই টিকা গ্রন্থের নামটাও পাওয়া যায়। তাহলে মুনি দত্তের টিকা গ্রন্থটার নাম হচ্ছে চর্যা গীতি কোষ বৃত্তি। বৃত্তি মানেই হচ্ছে টিকা। ব্যাপারটা বুঝতে পারলে? চর্যা গীতি কোষ বৃত্তি। সে কারণে এই যে হরপ্রসাদ শাস্ত্রীর চর্যা সংকলনটির প্রকৃত নাম হচ্ছে কি, চর্যা গীতি কোষ বৃত্তি। ব্যাপারটা বুঝতে পারছো? এর আরো ব্যাখ্যা আছে সাইড দিকে, এর কিন্তু আরো ব্যাখ্যা রয়েছে। মোটামুটি একটা সিকোয়েন্স ধরতে পারছো কিনা সেটা বল। এখান থেকে প্রশ্নই একটাই আসবে যে প্রকৃত সংকলনটির নাম কি? হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটা আবিষ্কার করেছিল তার প্রকৃত নাম কি? তাহলে কি হবে উত্তর? কি হবে উত্তর? চর্যাগীতি কোষ বৃত্তি। চর্যা গীতি কোষ বৃত্তি। আর যদি প্রশ্ন দেওয়া হয় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের পুঁথির কি নামকরণ করেছিলেন, তখন কি হবে? বিনিশ্চয়। তখন হবে চর্যাচর্য বিনিশ্চয়। আর যদি প্রশ্ন করে হয় যে প্রকৃত নাম কি, তখন আমাদের লিখতে হবে চর্যাগীতি কোষ বৃত্তি। ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? এই জায়গাটা ক্লিয়ার? বলো, এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে সবার? অসুবিধে হলে কিন্তু জিজ্ঞেস করবে। তোমাদের এই তিব্বতী অনুবাদ, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এইখানে চলে এসো, দেখো যে মুনি দত্তের গ্রন্থটা, দেখো গ্রন্থটির টিকা রচনা করেছিল কোন গ্রন্থটির? অ্যাকচুয়ালি চর্যাপদের ওই পদগুলোর, হ্যাঁ কি না? ওই পদগুলো তো, পদগুলো টিকা রচনা করেছিল কে?
মুনিদত্ত কোন ভাষায়? সংস্কৃত। সংস্কৃত ভাষায়। টিকাটির নাম কি? নির্মল গিরা টিকা। নির্মল গিরা টিকা। পরীক্ষাতে কোনোদিন জিজ্ঞেস করে না যে টিকা গ্রন্থটির নাম কি, ঠিক আছে? নর্মাল জিজ্ঞাসা করে টিকাকার কে এবং মুনিদত্তের টিকাটির নাম কি। যদি প্রশ্ন পরীক্ষাতে দেওয়া হয় মুনিদত্তের টিকার নাম কি, তাহলে কি লিখবে? নির্মল গিরা টিকা। নির্মল গিরা টিকা, ঠিক আছে? আর এইটা এই কারণেই এই প্রশ্নটা দেওয়া হয় না যে গ্রন্থটা চর্যাগীতি কোষবৃত্তি, কারণ তিব্বতী অনুবাদ থেকে জানা যায়, ঠিক আছে, যে ওর টিকা গ্রন্থের নাম হচ্ছে চর্যাগীতি কোষবৃত্তি, ঠিক আছে? আমাদের ওই যে কৃতিচন্দ্র যে করেছিল তিব্বতী অনুবাদটা। ওকে, তো ভালো করে দেখো, আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটা যে চর্যাপদের প্রকৃত নামকরণ কি? চর্যাগীতি কোষবৃত্তি, ঠিক আছে? হরপ্রসাদ শাস্ত্রী যে চর্যার সংকলনটি আবিষ্কার করেছিল তার প্রকৃত নাম হয় চর্যাগীতি কোষ লিখতে পারো, না হয় চর্যাগীতি কোষবৃত্তি, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে এই জায়গাটা তোমাদের? এটা ক্লিয়ার? নেক্সট হ্যাঁ, প্রশ্ন স্যার। তোমাদের কাছে, চর্যার টিকাকার কে? মুনিদত্ত। মুনিদত্ত কোন ভাষায় টিকা করেছিল, রচনা করেছিল? সংস্কৃত ভাষায়। সংস্কৃত ভাষায়। টিকাটির নাম কি? নির্মল গিরা টিকা। নির্মল গিরা টিকা। ক্লিয়ার হয়েছে জায়গাটা? এই জায়গা হ্যাঁ, স্যার। ক্লিয়ার? আসল প্রশ্ন এগুলো, ঠিক আছে? আসল প্রশ্ন হচ্ছে এগুলো পরীক্ষার জন্য। টিকাটির নাম হচ্ছে নির্মল গিরা টিকা। এরপরে ভালো করে বুঝবে, এই যে টিকাটা নির্মল গিরা টিকা, এই টিকাটির সংস্কৃত, এই যে টিকাটা তো সংস্কৃতে লেখা, এই সংস্কৃত টিকাটি তিব্বতী অনুবাদ, তিব্বতী অনুবাদ করেন কৃতিচন্দ্র বা চন্দ্রকৃতি। তোমাদের তো এমসিকিউ হবে না, তোমাদের তো এসে কিউ, ব্রড কোশ্চেন, সোজাসুজি লিখতে হবে। তাহলে তোমরা লিখবে কৃতিচন্দ্র, ঠিক আছে? কৃতিচন্দ্র, একে কৃতিচন্দ্র বলা হয়, একে চন্দ্রকৃতিও বলা হয়। এখন ঘটনাটা হলো, ভালো করে শুনবে, পরীক্ষাতে যদি প্রশ্ন দেই যে মুনিদত্তের টিকা গ্রন্থটির তিব্বতী অনুবাদ কে করেন, তখন উত্তর হবে কৃতিচন্দ্র। ভালো করে শুনবে, মাথায় ঢোকাও, যে মুনিদত্ত সংস্কৃত ভাষায় যে টিকাটি করেন, এই নির্মলগিরা টিকা, এই নির্মলগিরা টিকাটির তিব্বতী অনুবাদ কে করে? কি হবে? কৃতিচন্দ্র। কৃতিচন্দ্র। তাহলে কোন ভাষা থেকে কোন ভাষায় ট্রান্সফার হচ্ছে দেখো, সংস্কৃত ভাষা থেকে, সংস্কৃত ভাষায় টিকাটা ছিল, এই সংস্কৃত ভাষা থেকে তিব্বতী ভাষায় অনুবাদ করছে কে? কৃতিচন্দ্র। ব্যাপারটা বোঝা গেল? যদি পরীক্ষাতে প্রশ্ন দেই মুনিদত্তের টিকা গ্রন্থটি তিব্বতী অনুবাদ কে করে, তাহলে হবে কৃতিচন্দ্র। ক্লিয়ার? এরপরে যদি প্রশ্ন দেই যে এই টিকা গ্রন্থটির তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করে, তখন হবে প্রবোধচন্দ্র বাগচি। এটা কুমার হবে না, হ্যাঁ, প্রবোধচন্দ্র, প্রবোধচন্দ্র বাগচি। ভালো করে শুনবে, সংস্কৃত ভাষায় টিকা রচনা করলো বা লিখলো কে? মুনিদত্ত, তাই তো? টিকাটির নাম কি? নির্মলগিরা টিকা। নির্মলগিরা টিকাটি কোন ভাষায় লেখা ছিল? সংস্কৃত ভাষায়। এরপরে কৃতিচন্দ্র বলে একজন ব্যক্তি এলো, সে মুনিদত্তের এই নির্মলগিরা টিকা যেটা সংস্কৃত ভাষায় লেখা ছিল সেটাকে অনুবাদ করলো তিব্বতী ভাষায়। তাহলে আমরা বলতে পারি যে মুনিদত্তের সংস্কৃত ভাষায় লেখা যে টিকাটি, সেই টিকাটিকে তিব্বতী অনুবাদ করে কৃতিচন্দ্র। তাহলে কৃতিচন্দ্র কি করলো? মুনিদত্তের টিকা গ্রন্থটাকে তিব্বতী অনুবাদ করলো। তাহলে তিব্বতী অনুবাদ করলো মানে ওটাও তো একটা বই হলো, হ্যাঁ কি না? ওটাও তো একটা বই হলো তিব্বতী ভাষায়, হলো তো? এরপরে এই বইটা খুঁজে পেল কে? না প্রবোধচন্দ্র বাগচি। এরপরে এই বইটাকে আবিষ্কার করলো প্রবোধচন্দ্র বাগচি। তাহলে ভালো করে মনে রাখবে, যদি তোমাদেরকে প্রশ্ন করে যে চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করে, ডাইরেক্ট চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করে, যদি তিব্বতী অনুবাদ শব্দটা থাকে আর তারপরে যদি আবিষ্কার সম্পর্কে মানে আবিষ্কার শব্দটা থাকে, তাহলে এক চান্সে লিখবে প্রবোধচন্দ্র বাগচি। তিব্বত চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করে, তখন উত্তর কি হবে? প্রবোধচন্দ্র বাগচি। যদি বলা হয় চর্যাপদের মানে ওই যে মুনিদত্তের টিকার তিব্বতী অনুবাদ কে করে, তখন হবে কৃতিচন্দ্র।
আর যদি স্পেশালি ভাবে জিজ্ঞেস করা হয় চর্যাপদের তিব্বতী অনুবাদ কে করে, তখন হবে শিলচারি। ব্যাপারটা বুঝতে পারছো? এখানে খেলাটা আছে। তোমাদেরকে প্রশ্ন উত্তর মধ্যে জিজ্ঞেস করছি, ক্লিয়ার করে নাও। যদি প্রশ্ন করা হয় চর্যাপদের তিব্বতী অনুবাদ কে করে, চর্যাপদের তিব্বতী অনুবাদ, তখন হবে শিলচারি। কি বললাম? শিলচারি। ঠিক আছে। শিলচারি। যদি বলা হয় চর্যাপদের তিব্বতী অনুবাদের আবিষ্কার কে করে, তিব্বতী অনুবাদের আবিষ্কার, আবিষ্কার প্রবোধচন্দ্র বাগচি। প্রবোধচন্দ্র বাগচি। আর যদি বলা হয় মুনি দত্তের তিব্বতী টিকা, মানে মুনি দত্তের টিকাটির তিব্বতী অনুবাদ কে করে, কৃষ্ণচন্দ্র। কৃতিচন্দ্র। ব্যাপারটা বুঝতে পেরেছো এবারে? আবিষ্কার তিব্বতী যদি থাকে প্রবোধচন্দ্র বাগচি, যদি চর্যাপদের তিব্বতী অনুবাদ এই দুটো প্রশ্ন হয় পরীক্ষাতে, এই দুটো প্রশ্নই দেই, এই দুটো প্রশ্ন ভালো করে মাথার ভিতরে ঢুকিয়ে নেবে। চর্যাপদের তিব্বতী অনুবাদ কে করে এবং তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করে, এই দুটো প্রশ্নই আসে। ঠিক আছে। খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে পরীক্ষাতে দেই যে তিব্বতী এই সংস্কৃত টিকাটি তিব্বতী অনুবাদ কে করে, তখন কৃতিচন্দ্র হবে। ঠিক আছে। এইগুলো এখানে অ্যাড করে দিয়েছি এই কারণেই, কারণ তিব্বতী অনুবাদ থেকেই জানা যায় চর্যাপদের প্রকৃত নাম। কারণ মুনিদত্তের টিকা গ্রন্থ থেকেই তো হরপ্রসাদ শাস্ত্রী 46.5টি পদ নিয়েছিলেন, ঠিক না, এবং নিজের মতো করে নামকরণ করেছিলেন। কিন্তু পরবর্তী সময় তিব্বতী অনুবাদের এই কৃতিচন্দ্র যখন তিব্বতী অনুবাদ করছে, এখান থেকে জানা যাচ্ছে যে হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটা প্রকাশ করেছে সেটা আসলে মুনিদত্তের টিকা গ্রন্থ থেকে, আর মুনিদত্তের টিকা গ্রন্থটার নাম হচ্ছে চর্যাগীতি কোষবৃত্তি। তাহলে সেই সূত্রে হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটা পেয়েছেন বা প্রকাশ করেছেন সেটার প্রকৃত নাম হচ্ছে চর্যাগীতি কোষবৃত্তি। ক্লিয়ার? জায়গাটা ক্লিয়ার হয়েছে বিষয়টা? তো তিব্বতী টিকা বা তিব্বতী অনুবাদ আবিষ্কার করে প্রবোধচন্দ্র বাগচি, আর আমাদের তিব্বতী অনুবাদ করে শিলচারি। ক্লিয়ার এই জায়গাটা? তো সবার অসুবিধা নেই? বোঝা গেছে? প্রশ্ন এইখানটার মধ্যে একটা প্রশ্ন আছে, এইটুকুটা জায়গার মধ্যে। ঠিক আছে, এইটুকুটার মধ্যে। ক্লিয়ার? এই জায়গা যেন ঠোঁটের গোড়ায় কিন্তু তোমাদের মুখস্থ থাকে। আমি প্রতিদিন ক্লাসে একবার করে জিজ্ঞেস করব, অটোমেটিক মাথার ভিতরে ঢুকে যাবে। ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা তোমাদের? এরপরে আসল খেলা আসছে। এরপরে যখন এইটা জানা গেল যে চর্যাগীতি কোষবৃত্তি, এই চর্যাগীতি কোষবৃত্তি জানা গিয়েছিল তিব্বতী অনুবাদ থেকে। ঠিক আছে। তখন দুজন ব্যক্তি আরো সামনে এলো। ঠিক আছে। কে কে? আমাদের দুজন ব্যক্তি সামনে এলো। সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি আর একটা হচ্ছে শান্তি ভিক্ষু। এই দুজন এই যুগ্ম সম্পাদনায় দুজন এসে একসাথে তারা কি করলো না, মুনিদত্তের টিকা গ্রন্থটা এই যে চর্যাগীতি কোষবৃত্তির উপর ভিত্তি করে চর্যাপদের পুঁথিটার নামকরণ করে তারা কি করলো, চর্যাগীতি কোষ। ঠিক আছে। প্রবোধচন্দ্র বাগচি এবং শান্তি ভিক্ষু এই দুজন এসে যখনই আমরা জানতে পারলাম এই জিনিসটা, যে এই যে কৃতিচন্দ্রের যে অনুবাদটা, ঠিক আছে, তিব্বতী অনুবাদটা, সেখান থেকে যখন আমরা জানতে পারলাম যে মুনিদত্তের এই টিকা গ্রন্থ থেকে হরপ্রসাদ শাস্ত্রী 46.5টি পদ নিয়ে চর্যাচর্য বিনিশ্চয় নামে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থে প্রকাশ করেছেন, ঠিক না, এবং পরবর্তী সময় জানলাম তিব্বতী অনুবাদ থেকে ওই গ্রন্থটা লিখেছিল মুনিদত্ত এবং গ্রন্থটার নাম হচ্ছে চর্যাগীতি কোষবৃত্তি। তখন সেটাকে কেন্দ্র করে এই প্রবোধচন্দ্র বাগচি এবং শান্তি ভিক্ষু এই দুজন মিলে একসাথে তারা কি করলো না, চর্যাপদের পুঁথির একটা নামকরণ করলো। সেটা কি না, চর্যাগীতি কোষ। চর্যাগীতি কোষ। এবং এই নামটাই হচ্ছে অর্থবোধক। ঠিক আছে, এই নামটা হচ্ছে অর্থবোধক। ওকে। এবং বৌদ্ধ সহজিয়া সাধকদের কি সাধন চর্চা বিষয়ক সঙ্গীত বা গানের একটা সংকলন। কেন বলছি? কারণ ভালো করে দেখো, এই যে চর্যাগীতি কোষকে যদি তোমরা ভাঙো, দেখো 3টে শব্দ পাবে। একটা পাবে চর্যা, একটা পাবে গীতি, একটা পাবে কোষ। কোষ মানে কি? তোমরা কোষ পড়েছো তো, শরীরে কোষ কোষ নিশ্চয়ই পড়েছো। কোষ, কোষ বিভাজন থাকে। আমরা কোষ কাকে বলবো? যখন কোনো একটা জিনিস, অনেকগুলো জিনিস একটা জায়গার ভিতরে থাকে। যদি এই ভান্ডারটাকেই অ্যাকচুয়ালি কোষ বলা হয়, বলে না যে রত্নের কোষ, সেখানে অনেক রত্ন আছে, তাই না?
একটা রত্ন মিলে কি কোষ হয় কখনো? বলো, একটা রত্ন মিলে কোষ হয়? না স্যার। না। হয় কি? কখনোই হয় না। তাহলে অনেকগুলো গান যখন এক জায়গাতে থাকে তখন সেটাকে আমরা কি বলি? কোষ বলতে পারি, বলতেই পারি। অনেকগুলো টাকা যখন এক জায়গাতে থাকে তখন আমরা টাকার কোষ তাকে বলতেই পারি, টাকার ভান্ডার আমরা বলতে পারি। সোজা কথা। তো এই যে চর্যাগীতি কোষ, এইটাই হচ্ছে প্রকৃত, কারণ এর একটা নির্দিষ্ট অর্থ আছে। তাহলে এর অর্থটা যদি খুঁজে বার করতে পারা যায় তবেই কিন্তু আসল জায়গাটাতে আমরা ঢুকে যেতে পারি। তো এইখানে দেখো তিনটে যে বিষয়, একটা হচ্ছে চর্যা, একটা হচ্ছে গীতি, আর একটা হচ্ছে কোষ। দেখো, চর্যা, এই ভেঙে ভেঙে এই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। চর্যা শব্দটা ছেড়ে দাও, এটা প্রত্যয়গত জায়গা, চর ধাতু থেকে এসেছে। চর্যা শব্দের অর্থ কি আমরা কি জানি? চর্যা শব্দের অর্থ আচরণীয় বা আচরণ বিধি বা নিয়ম, অর্থাৎ কোন জিনিসটা আচরণীয়, কোনটা করা উচিত, এটাই তো চর্যা। আর চর্যা পদের ভিতরে তো প্রত্যেকটা পদের ভিতরে এটাই তো আছে, কি করা উচিত আর কি করা উচিত নয়, হ্যাঁ কি না? আছে তো? পরে টিকাকার হ্যাঁ স্যার। বিভিন্ন প্রসঙ্গে কোনটি কি ধরনের চর্চা বা আচরণ তার নির্দেশ বারবার দিয়েছেন। টিকাকার বলতে কে? টিকাকার বলতে কে? মুনি দত্ত। মুনি মুনিদত্ত। দত্ত। ওকে, আমরা কিন্তু শব্দগুলোকে ভাঙছি। আমি যদি হুট করে একটা যে কোনো আমি বলে দিই, মনে করো তুমি কোনো একটা কবিতা পড়ছো, কোনো কবিতা আর হুট করে নামকরণ করে দেয়নি, তার পেছনে নির্দিষ্ট কোনো কারণ থাকে, হ্যাঁ কি না? তাহলে এই যে চর্যাগীতি কোষ, এটা হচ্ছে প্রকৃত নাম, যেটা মুনিদত্তের অ্যাকচুয়ালি গ্রন্থ, টিকা গ্রন্থটা, ঠিক আছে? এটা হচ্ছে অরিজিনাল। এইটাকে আমরা ভেঙে ভেঙে বলছি, বুঝছি। ওদের ওই বৌদ্ধ সহজিয়া সাধকদের যে পদ রচনার যে মেন্টালিটি, তার সাথে এই শব্দটার বা এই যে নামকরণ করা হয়েছে তার অর্থটা ঠিকঠাক আছে কিনা। তাহলে চর্যা মানে আমরা প্রথম থেকেই জেনে এসেছি কোনটা আচরণীয়, তাই না, কি করা উচিত, আমরা এটা প্রথম থেকে জেনে এসেছি। আর এটা আমরা জানি যে চর্যাপদ সবসময় এই জিনিসটা দেখায় যে কোনটা আচরণীয় আর কোনটা আচরণীয় নয়, সেটা নিশ্চিত রূপে জানা যায় যেখানে, ঠিক না? তাহলে চর্যা প্রথমে আমরা পাচ্ছি। চর্যা মানে কি? কোনটা আচরণীয়। এবং টিকাকার মুনিদত্ত বারবার এই এই জিনিসটা দেখিয়েছেন যে কোনটা আচরণীয় বা কোনটা আচরণীয় নয়। তাহলে আচরণের জায়গাটা বারবার তিনি কিন্তু দেখিয়েছেন তার টিকার মধ্যে, যে কোনটি কি ধরনের চর্চা বা কোনটি কি ধরনের আচরণ, সেটা কিন্তু তার টিকা গ্রন্থও তিনি দেখিয়েছেন। ফলে কি গানগুলির মূল বিষয় চর্যা, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। তাহলে কোন জিনিসটা আচরণীয়, মানে কোন কাজটা তোমার আচরণীয়, সেই জিনিসটা চর্যাপদে কিন্তু বারবার দেখানো হয়েছে। তাহলে সেই সূত্রে এটা ঠিক আছে। এরপরে গীতি, গীতি মানে কি রে? গীতি মানে কি বলো? গীতি মানে কি? গান। গীতি মানে গান। গীতি মানে হচ্ছে গান। এবারে চর্যাগুলির প্রকাশ রীতি হচ্ছে গীতি, মানে গানের মধ্য দিয়ে কিন্তু সেটা প্রকাশিত হতো। বৌদ্ধ সহজিয়া সাধকেরা তাদের ভাব গীতের মাধ্যমে প্রকাশ করতেন। তোমরা আজকে সার্চ করবে ক্লাস শেষে কা আ তরুবর পঞ্চবিডালো, তোমরা দেখবে কেউ গান করছে, এগুলো কিন্তু এক একটা গান, ঠিক আছে, এক একটা গান। ওকে, তো গীতি মানে দেখো এই যে, তাহলে হচ্ছে চর্যা গীতি, কোন জিনিসটা আচরণীয় কোন জিনিসটা আচরণীয় নয় সেটা গীতের মাধ্যমে তারা প্রকাশ করত, তাই না? অর্থাৎ ছোট ছোট একটা পদ দ্বারা লিখত এরকম, ওগুলো কিন্তু এক একটা গান ছিল। এই গীত শব্দটার নাম, এই গীত যে শব্দটা সেটা ৩৩ নম্বর পদে আমরা পাই, ঢ্যানঢন পায়ের গীত বিরলে বুঝো, মানে আড়ালে বুঝতে পারবে তুমি, গভীরভাবে বুঝতে পারবে। ওই নর্মাল যদি তুমি দেখো তাহলে ওর ভাব তুমি কিছুই খুঁজে পাবে না, এর গূঢ়ার্থর দিকে, এর ভিতরের দিকে যদি তুমি তাকাও তবেই তুমি সেটা বুঝতে পারবে। আর মুনিদত্ত যদি না থাকতো তাহলে এর এই শব্দের অর্থ খুঁজেও পাওয়া যেত না, কারণ মুনিদত্তই তো টিকা গ্রন্থটাকে আবিষ্কার করেছিল, বা সরি কে রচনা করেছিল? মুনিদত্ত। তবে গিয়ে চর্যাপদের আসল জায়গাগুলো খুঁজে পাওয়া যায়, অর্থগুলো খুঁজে পাওয়া যায়, না হলে কিন্তু খুঁজে পাওয়া যেত না। তাহলে এই চর্যাপদ যেহেতু গানের আকারে প্রকাশ করা হতো, সেহেতু দেখো গীত শব্দটাও, এই গীতি শব্দটাও রয়েছে, তাহলে এই দিক দিয়েও সার্থক। এইবারে কোষ, এইবারে হচ্ছে কোষ। এখন আসল বিষয়টা আসছে। চর্যাপদ আসলে ১০০টা গানের সংকলন ছিল। কটা ছিল?
বলো। সংকলন 100টা। অরিজিনাল যেটা ছিল সেটা হচ্ছে চর্যাগীতি কোষ। চর্যাগীতি কোষ। আমি গীতিটা লিখলাম না, ছেড়ে দাও, আমি হাত দিয়ে লিখছি তো ল্যাপটপে। চর্যাগীতি কোষ। এই চর্যাগীতি কোষে মোট 100টা গান ছিল রে বাবুরা। এই 100টা গানের থেকে মুনি দত্ত কটা করেছিল? বলো। মুনি দত্ত কটা গানের ব্যাখ্যা টিকা সমেত করেছিল? 50টা। 50টা। আর এই 50টা থেকে হরপ্রসাদ শাস্ত্রী কটা নিয়েছিল বলো? হরপ্রসাদ শাস্ত্রী কটা নিয়েছিল? 46.5টা। ভালো করে দেখো, এইটা হচ্ছে কোষ। কোষ জায়গাটা বুঝতে গেলে এইখানটা আসতে হবে যে মুনি দত্তের গ্রন্থের লুপ্ত অংশের তিব্বতী তর্জমা। তর্জমা মানেই হচ্ছে অনুবাদ। তোমরা এই তর্জমা শব্দটার সাথেই পরিচিত, যে অসুখী একজন কবিতাটি কে তর্জমা করেন, তাই তো? এই শব্দটা তোমরা শুনে থাকবে। তাহলে তর্জমা মানে অনুবাদ। তাহলে মুনি দত্তের গ্রন্থের লুপ্ত অংশ, মানে ভালো করে দেখো, মুনি দত্তের গ্রন্থের মানে ওই টিকা গ্রন্থের লুপ্ত অংশটা যদি হরপ্রসাদ শাস্ত্রী ভাই পেয়ে যেত, তাহলে কি নামকরণ প্রসঙ্গে এত প্রবলেম ছিল? ছিল না। তো ওই মুনি দত্তের যে গ্রন্থের যে লুপ্ত অংশটা, হ্যাঁ, ওই পুস্পিকাটা, সেটা তিব্বতী তর্জমা থেকে জানা যাচ্ছে। ওই তিব্বতী তর্জমায় জানা যায় যে 100 চর্যাগীতির একটা কোষ গ্রন্থ থেকে মাত্র 50টি গীতের অর্থ তিনি প্রকাশ করেছেন। ভালো করে বুঝবে। অর্থাৎ মুনি দত্ত এই যে 50টা যে তিনি করেছেন, এইটা তিনি লিখে রেখেছিলেন, ঠিক আছে? ওই তার নিজের টিকা গ্রন্থটাতেই তিনি লিখেছিলেন মুনি দত্ত যে আমি 100টা চর্যাগীতির কোষ, মানে একটা কোষ গ্রন্থ চর্যাগীতির 100টা চর্যার গান রয়েছে, সেখান থেকে মোট 50টি গান আমি খুঁজে নিয়ে তার অর্থ আমি প্রকাশ করলাম। ওইটা হলো মুনি দত্তের টিকা গ্রন্থ। ওই টিকা গ্রন্থে তিনি প্রথমে লিখেছিলেন, কিন্তু পরবর্তী সময় তো সেটা তিব্বতী অনুবাদ হয়েছে, হ্যাঁ কি না? তো তিব্বতী অনুবাদে কেউ লিখে রেখেছিল ওইটাকেই তো হুবহু তো অনুবাদ করবে, তাই না? তো মনে করো এইখানে হয়তো মনে করো আজকে মুনি দত্ত এইখানে 100টা চর্যা গানের কোষ ছিল, সেখান থেকে মুনি দত্ত 50টা নিল এবং তার নিজের মতো করে একটা বই সে লিখলো, টিকা গ্রন্থ। এখানে 50টা গান এবং তার ব্যাখ্যা দেওয়া আছে। এরপরে এটা হয়তো মনে করো আজকে হয়তো মনে করো কথার কথা বলছি, হয়তো 1000 সালে হলো, কথার কথা বলছি, নর্মাল আমি বলছি কিন্তু, হ্যাঁ, এটা আমি জাস্ট বোঝানোর জন্য। হয়তো মনে করো 1000 সালে মুনি দত্ত এটা করলো। এরপরে যখনই মুনি দত্তের এটা হলো, তখন মনে করো একটা এই যে হিন্দি বইগুলো, হিন্দি সিনেমার বাংলা থাকে, অনুবাদ থাকে, হ্যাঁ থাকে তো, কি থাকে না বলো? থাকে তো, অনেকেই করে। হিন্দি সিনেমাকেই আসলে বাংলা ইন্ডাস্ট্রি কপি করে, সাধারণত লক্ষ্য করে দেখবে কপি করে। তো যখনই একটা হিন্দি সিনেমা বার হয়, তার কিছুদিন পরেই তো দেখবে ওই রিলেটেড একটা বাংলা সিনেমা বার হয়ে যায়। ম্যাক্সিমাম দেখবে কপি করে, 1-2টো ইউনিক থাকে, সেটা আলাদা ব্যাপার। তো এখন ঘটনাটা হলো, যখনই দেখলো যে মুনি দত্ত একটা কি করলো না, সংস্কৃত ভাষায় ওই চর্যাপদের 100টা কোষ গ্রন্থ, মানে 100টা যে মানে গান ছিল, সেই 100টা গান থেকে 50টা গান টিকা করে সে সংস্কৃত ভাষায় রচনা করলো। এরপর আর একজন ব্যক্তি যে তিব্বতী ভাষায় অনুবাদ করে, সে যখন জানতে পারলো, তখন হয়তো কিছুদিন পরে জানলো, হয়তো মনে করো 4 মাস 5 মাস 1 বছর পরে সে জানতে পারলো। তখন কি করলো, এই গ্রন্থটা সে সংগ্রহ করে এই গ্রন্থটারই একটা তিব্বতী অনুবাদ করে দিল। তা মনে করো 1 বছরের ভিতরে কি কোনো বইয়ের পাতা কি নষ্ট হয়ে যেতে পারে বলো? সম্ভব? সম্ভব নয়। তাহলে তিব্বতী অনুবাদ করলো। তাহলে তিব্বতী অনুবাদ এইভাবেই হবে যে মুনি দত্ত এখানে সংস্কৃত ভাষায় যেগুলো লিখে রেখেছে, সেগুলোই তিব্বতী ভাষায় অন্য কৃতিচন্দ্র অ্যাড করে দিল। এরপরে কোনো কারণবশত এই যে মুনি দত্তের যে বইটা, তার ওই শেষের দিকের পাতা বা পুস্পিকাটা নষ্ট হয়ে গেছে, কিন্তু ওই পুস্পিকা পেজটা তিব্বতী অনুবাদটাতে কিন্তু সঠিকভাবে আছে। তাহলে তিব্বতী অনুবাদে ওই মুনি দত্তের যে পুস্পিকাটা হারিয়ে গিয়েছিল, সেটা তো আমি তিব্বতী অনুবাদে পেয়ে যেতে পারি, হ্যাঁ কি না? এই বইটা যদি আমি করি, বলো পেতে পারি কি পারি না? পেতে পারি। তাহলে এইখান থেকে জানা যায়,
এই তিব্বতী অনুবাদ থেকে জানা যাচ্ছে যে হরপ্রসাদ শাস্ত্রী বেটা যে গ্রন্থটা আবিষ্কার করেছে সেটা আসলে মুনি দত্তের কি টিকা গ্রন্থ। আর তিব্বতী অনুবাদ থেকেই জানা যায় যে এই মুনি দত্ত 100টা একটা গানের সংকলন ছিল, 100টা পদ নিয়ে একটা কোষ ছিল, চর্যার কোষ, ঠিক আছে, চর্যা গানের কোষ ছিল। সেই 100টা চর্যা গানের কোষ থেকে মাত্র 50টা গানের অর্থ টিকা সমিত সে কি করেছিল, প্রকাশ করেছিল, মানে রচনা করেছিল। সেইটার নাম দিয়েছিল তিনি কি, চর্যাগীতি কোষ বৃত্তি, হ্যাঁ কি না? পরবর্তী সময় ভালো করে দেখো, করদিয়ে সাহেবও প্রকাশিত তিব্বতী গ্রন্থের তাঞ্জুর তালিকায় ওই গ্রন্থকে চর্যাগীতি কোষই বলেছে, অন্য একজনও বলেছে এটা, ঠিক না? তো এই কোষ গ্রন্থের অভিনবত্ব এখানেই যে অনেকগুলি পূর্ণাঙ্গ গানের সংকলন। ভালো করে দেখো, অনেকগুলি পূর্ণাঙ্গ গানের সংকলন, যেটি প্রাচীন ভারতীয় সাহিত্য কি এই শ্রেণীর প্রথম গীতি সংকলন। মানে আমাদের প্রাচীন ভারতীয় সাহিত্যে এই শ্রেণীর প্রথম গীতি সংকলন। তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমাদের বাংলা ভাষায় প্রথম গীতি সংকলনের নাম কি, কি হবে? চর্যাপদ নয় কি? চর্যাপদ কি বললাম? গান। চর্যাপদ মানে কি? গান। মনে করো একটা গান, দুটো গান, তিনটে গান, চারটে গান, পাঁচটা গান, এই 5টা গানকে তুমি সংগ্রহ করলে। এরপর এই 5টা গানকে সংগ্রহ করার পরে তুমি একটা বইয়ের মধ্যে তুমি কি করলে, সেগুলোকে অ্যাড করে দিলে। তাহলে তুমি কি করলে, সংকলন করলে, হ্যাঁ কি না? ওই 5টা গানকে একটা বইয়ে সংকলন করলে, তাই তো রে? সংকলন মানে কি? অ্যাড করা, ঠিক আছে? তাহলে এই আর গানের আর এক নাম গীত। তাহলে এটাকে আমি গীতি সংকলন বলতে পারি না? বলতে পারি না, যেখানে অনেকগুলো গান আছে একসাথে, তাই তো? তাহলে এই যে কোষ, কোষ মানেই তো কি, এর অর্থটাই হচ্ছে এখানে যে অনেকগুলি চর্যার গান এক জায়গাতে সংকলিত হয়েছে একটা কোষ আকারে, যেটা আমাদের একটা কি ঐতিহ্য, যেটা আমাদের ভারতীয় সাহিত্যকে বা আমাদের বাংলা সাহিত্যকে অনেক বেশি উর্বর করে তোলে এবং আমাদেরকে এটা জানতে সাহায্য করে যে আমাদের বাংলা সাহিত্যের বা আমাদের পুরো ভারতীয় সাহিত্যে এইটাই প্রথম গীতি সংকলন ছিল। ব্যাপারটা বুঝতে পারলে তো? এইটা হচ্ছে কোষ। তাহলে কোষ মানে আমরা এই চর্যা মানে বুঝতে পারলাম যেটা করা উচিত, কি করা উচিত, কোন জিনিসটার পরে তুমি কোন জিনিসটা করবে, ওকে? আর গীতি মানে হচ্ছে কি, গান। আর কোষ মানে হচ্ছে কি, যেখানে অনেকগুলো গান অ্যাড থাকবে। কেমন গান? না, কোন জিনিসটা করা উচিত, কোন কাজের পরিপ্রেক্ষিতে তুমি কোন কাজটা করবে, ওই জিনিসটা কোনটা সঠিক কাজ, এই জিনিসটা গানের মাধ্যমে যে কোষে রয়েছে অনেকগুলো পদের মধ্যে অ্যাড করা আছে, সেটাকেই আমরা কি বলি? চর্যাগীতি কোষ হিসেব অনুযায়ী। তাহলে কি চর্যা শব্দের অর্থ আমরা কি পেলাম? আচরণীয়, তাই না রে? তাহলে কোন কাজের কোনটার জন্য কোন জিনিসটা আচরণীয় সঠিক, সেই জিনিসটা একটা গানের মাধ্যমে থাকে। আর একজন পদকর্তা তো সেটা লেখেনি, বিভিন্ন জন পদকর্তা বিভিন্নভাবে বিভিন্ন আচরণের কথা তারা গানের মাধ্যমে বলেছেন, সেটা একটা কোষে সংকলিত হয়েছে প্রত্যেকটা, সেই জন্য সেটা কোষ। তাহলে 3টে শব্দের অর্থ অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে? বলো, তোমরা নিজেরাই বলো, হয়েছে তো? সে কারণে আলটিমেটলি প্রকৃত নাম সেটা হচ্ছে চর্যাগীতি কোষ। এবারে তোমরা চর্যাগীতি কোষ বৃত্তি লিখলেও কোনো সমস্যা নেই, চর্যাগীতি কোষ লিখলেও কোনো সমস্যা নেই। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে আমরা প্রথমে শুরু করেছিলাম কত দিয়ে, তোমরা নিজেরা বলো। আমরা প্রথমে শুরু করেছিলাম 50 মতান্তরে 51, তাই তো? এটা দিয়ে শুরু করেছিলাম। কিভাবে কমপ্লিকেটেড হয়েছে বুঝতে পেরেছো? আমি ডাইরেক্ট 100 বললে ওটা বলা উচিত ছিল না, 50 মতান্তরে 51 বললাম। তার এটা হচ্ছে মোট। এরপরে আমরা এই জিনিসটা জানতে পারলাম যে একজন ব্যক্তিকে নিয়ে হেরফের হয়েছে, তিব্বতী অনুবাদে 51টা পদের কথা বলা হয়েছে, ঠিক আছে? একটা পদকে নিয়ে হেরফের হয়েছে। তাহলে সুকুমার সেন এসে বলল যে আমি 51টাকেই আমি ধরবো, লাড়ি ডম্বিপাদ সে যেহেতু পদ লিখেছে, ওর পদটা পাওয়া যায়নি কিন্তু নামটা তো পাওয়া গেছে, সেই জন্য 51টা ধরবো। এরপরে আমাদের মোহাম্মদ শহীদুল্লাহ বলল যে না,
উনি যেহেতু ওর নাম থাকলেও কোনো ব্যাপার নেই, উনি পদ লেখেননি, মানে পদ লিখেছে ওর নাম আছে ওইরকম ভাবে হবে নি, ওই দুটোই থাকতে হতো তবে তাকে নেব, নাহলে নেবনি। তাহলে সে বলছে আমি নেবনি, তাহলে 1 মাইনাস হয়ে গেল, 50 হলো। এরপরে 3টে পদ কি হয়েছে রে, সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছিল। সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছিল, সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছিল। তাহলে কটা হলো, তাহলে কটা হলো 47টা। এরপরে হাফ পাওয়া গেছিল 23 নাম্বারের হাফ পাওয়া গেছিল, তাহলে 47 থেকে হাফ মানে কি 46.5। এইটা ছিল হরপ্রসাদ শাস্ত্রী বাবুর। এরপরে এই পুরো ঘটনাটা ঘটেছে, পুরো ঘটনাটা ঘটেছে তিব্বতী অনুবাদ থেকে 51টা কিন্তু বোঝা গেছে, ঠিক আছে, সেই সূত্র থেকে আমি তোমাকে হিসেবটা দেখিয়েছি। হ্যাঁ, এরপরে এই যে পুরো ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা হরপ্রসাদ শাস্ত্রী অ্যাকচুয়ালি মুনিদত্তের টিকা গ্রন্থ যেটা সে আবিষ্কার করেছে, মুনিদত্তের টিকা গ্রন্থটা তো সে পেয়েছিল, মুনিদত্তের টিকা গ্রন্থতে মোট 50টা পদের ইয়ে ছিল, ঠিক আছে, মোট 50টা পদের ব্যাখ্যা ছিল। তাহলে হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটা পায় সেখানে অ্যাকচুয়ালি কটা পদ ছিল, অ্যাকচুয়ালি 50টা ছিল, হ্যাঁ কি না, এরপর অ্যাকচুয়ালি 50 ছিল। এইখান থেকে এ কি করেছিল, 46.5টা সংগ্রহ করে সে চর্যাচর্য বিনিশ্চয় নামে প্রকাশ করেছিল। এরপরে পরবর্তী সময় তিব্বতী অনুবাদ থেকে জানা যাচ্ছে যে ওই যে হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটা আবিষ্কার করেছে চর্যাচর্য বিনিশ্চয় নামে, সেটা আসলে মুনিদত্তের লেখা, এবং ওই মুনিদত্তের ওই টিকা গ্রন্থটার নাম হচ্ছে চর্যাগীতি কোষ। তিব্বতী অনুবাদটা কে করেছিল আমাদের, চর্যাপদের সরাসরি তিব্বতী অনুবাদ করেছিল শিলচারি, কিন্তু মুনিদত্তের টিকা গ্রন্থটার তিব্বতী অনুবাদ করেছে কে, কৃতিচন্দ্র। তাহলে কৃতিচন্দ্রের তিব্বতী অনুবাদ থেকে আমরা জানতে পাচ্ছি যে মুনিদত্তের টিকা গ্রন্থটার নাম হচ্ছে চর্যাগীতি কোষ, ঠিক না। এখন এইটা যখন জানতে পারা গেল, তখন দুজন ব্যক্তি এলো, একটা প্রবোধচন্দ্র বাগচি আর একটা শান্তি ভিক্ষু। এই দুজন কি করলো, যুগ্ম সম্পাদনায় তারা প্রকৃত নাম হিসাবে চর্যাগীতি কোষকে প্রকাশ করলো, এবং কেন করলো সেটারও তারা প্রমাণ দিয়ে দিল, যে চর্যা শব্দের ব্যাখ্যা করে দিল, যেটা চর্যাপদের ওই পদগুলোর সাথে আলটিমেটলি মিলছে। গীতি, চর্যার তো প্রতিটাই এক একটা গীত, তাহলে এটাই অ্যাপ্রোপ্রিয়েট। এবং কোষ, কোষ মানে হচ্ছে যেখানে অনেকগুলো গান একসাথে যুক্ত হয়ে একটা সংকলন আকারে, মানে একটা সংকলিত আকারে রয়েছে, এবং প্রত্যেকটা গান এটাকেই নির্দেশ করে কোন জিনিসটা করা উচিত, ঠিক না, কিভাবে তুমি কোন জিনিসটাকে কিভাবে করবে, সেটা গুরুর নির্দেশ নিয়ে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল তখন চর্যাগীতি কোষ বা চর্যাগীতি কোষ বৃত্তি। বৃত্তি মানেই হচ্ছে টিকা, সেই জন্যই তো মুনিদত্তের অ্যাকচুয়ালি টিকা গ্রন্থের নাম ছিল চর্যাগীতি কোষ বৃত্তি। ব্যাপারটা বোঝা গেল তোমাদের। তাহলে প্রকৃত নাম যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে চর্যাপদের প্রকৃত নাম কি, তাহলে কি হবে, চর্যাগীতি কোষ, চর্যাগীতি কোষ বা চর্যাগীতি কোষ বৃত্তি। এবারে যদি বলা হয় যে মানে চর্যাপদের টিকাকার কে, মুনিদত্ত। এবারে যদি বলা হয় মুনিদত্ত চর্যাপদের টিকাটা কোন ভাষায় লিখেছে, সংস্কৃত ভাষায় লিখেছে। এরপরে মুনিদত্তের এই টিকাটা তিব্বতী অনুবাদ কে করে, চাঁদের দিকে তাকা, চাঁদের দিকে তাকা, চাঁদের দিকে তাকা, কৃতিচন্দ্র, ঠিক আছে, কৃতিচন্দ্র। মুনিদত্তের টিকাটা তিব্বতী অনুবাদ করে কৃতিচন্দ্র, ঠিক আছে। এরপরে যদি বলা হয় চর্যাপদের তিব্বতী অনুবাদ কে করে, তাহলে শিলচারি, ওকে, শিলচারি, ওকে। এরপর যদি বলা হয় যে তিব্বতী অনুবাদ আবিষ্কার কে করে, প্রবোধচন্দ্র বাগচি। ভালো করে এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না, তোমরা আমাকে মিলিয়ে নিও। আর এই যে তাঞ্জুর আর কাঞ্জুর দুটো জিনিস থাকে, এই তাঞ্জুর তালিকা, এই জিনিসটা দেখো এখানে সুন্দর করে অ্যাড করে দেওয়া আছে। তোমরা জিজ্ঞেস করবে কাউকে, দেখবে হিমশিম খেয়ে যাবে অ্যান্সার দিতে। তাঞ্জুর আর কাঞ্জুর, তাঞ্জুর মানে হচ্ছে কি বলতো, তিব্বতী ভাষায় রচিত যে কোনো টিকা গ্রন্থকে কি বলা হয়, তাঞ্জুর, ওকে। তাহলে কৃতিচন্দ্র কি করেছিল, তাহলে কৃতিচন্দ্র কি করেছিল, তিব্বতী ভাষায় টিকাই রচনা করেছিল, মুনিদত্তের টিকাটা, হ্যাঁ কিনা, সেটাই তো করেছিল না, অনুবাদ করেছিল। তাহলে ওইটা হচ্ছে তাঞ্জুর। আর কাঞ্জুর মানে হচ্ছে তিব্বতী ভাষায় রচিত যে কোনো মূল গ্রন্থ, যেটা অরিজিনাল গ্রন্থ, সেটাকে বলা হয় কাঞ্জুর। যদি কেউ টিকা গ্রন্থ মানে তিব্বতী ভাষায় রচিত যদি কোনো টিকা গ্রন্থ থাকে, তাহলে সেটা হচ্ছে তাঞ্জুর।
আর যদি তিব্বতী ভাষায় যদি কোনো মূল গ্রন্থ থাকে সেটা হচ্ছে কাঞ্জুর। তো এইটা জাস্ট এক্সট্রা একটা তথ্য দেওয়া আছে এখানে জানার জন্য, অন্য কিছু কিন্তু নয়। বলো, নামকরণ মোটামুটি বোঝা গেল। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম আলটিমেটলি যে হরপ্রসাদ শাস্ত্রী এক জায়গা থেকে নিয়েছে আর মুনিদত্ত আরেক জায়গা থেকে নিয়েছে, হ্যাঁ কি না? আসল রচনা করেছে বৌদ্ধ সহজিয়া সাধকরা। 100টা পদের একটা সংকলন ছিল। সেই 100টা মানে 100টা পদের বা 100টা চর্যাগানের সংকলন থেকে মুনিদত্ত টিকা টিকা রচনা করেছিল কটা পদের? 50টা পদের, তাই তো? এরপরে এই 50টা পদের টিকাটা কে পেয়েছিল নেপালের রাজদরবার থেকে? হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী কতগুলো পদে সংকলন করে প্রকাশ করেছিল? 46.5টা, তাই না? ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার হয়ে গেছে? তাহলে 150 46, ওই 100টা কোনোদিনও প্রশ্ন দেই না, ঠিক আছে? হয় দেবে মোট 50 মতান্তরে 51, কারণ মুনিদত্ত হরপ্রসাদ শাস্ত্রী 50টা পেয়েছিল আর তিব্বতী অনুবাদে টোটাল 51টা ছিল, ঠিক আছে? সেই জন্য 50 মতান্তরে 51 ঢুকে যাবে এখানে। পাশাপাশি আমাদের মানে তিব্বতী ওই যেটাকে পাওয়া যায়নি তিব্বতী অনুবাদে সেটা পাওয়া গেছিল, ঠিক আছে? 50 মতান্তরে 51 ঢুকে গেল। পদকর্তা 23 মতান্তরে 24, ঠিক না? ওকে। আর হরপ্রসাদ শাস্ত্রী কতগুলো সংকলন করেছিল? 46.5, অর্থাৎ বর্তমানে কতগুলো পদের সংখ্যা? 46.5। ক্লিয়ার হয়ে গেছে জায়গা তোমাদের? বলো, এইটা হচ্ছে নামকরণ। যদিও এইটা তোমাদেরকে একটু শুনতে হবে, বারবার শুনতে হবে, না হলে সমস্যা হবে। মানে একটু জটিল লাগলো না? হালকা একটু জটিল লেগেছে না? একটু পেঁচালো টাইপের বিষয়টা। কি রে অর্পণা, হ্যাঁ স্যার। একটু পেঁচালো টাইপের ছিল না? সুমনা, এই জায়গাটা জটিল লাগছে, ওই সংস্কৃত ভাষা টিকা তিব্বত অনুবাদ কীর্তিচন্দ্র, ওই জায়গাটা মানে ভুলে যাচ্ছে একটু। দেখো ওই জায়গাটা একটু গুলাবে, এইটা হচ্ছে করার কিছু নেই। ওই জায়গাটা হালকা একটু গুলাবে, এই 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 এই- এই জায়গাটাই একটু অন্যরকম। ব্যাপারটা বুঝতে পারছো তো? হুম। হুম, এই জায়গাটা জাস্ট একটু অন্যরকম। তোমরা শুধু মনে রাখবে কি বলতো, তিব্বতী অনুবাদ কে করে? শিলচারি। মুনিদত্তের টিকা গ্রন্থটি তিব্বতী অনুবাদ কে করে? কৃতিচন্দ্র, ঠিক আছে? তারপরে তোমরা মনে রাখবে যে তিব্বতী অনুবাদ আবিষ্কার কে করে? কে? প্রবোধচন্দ্র বাগচি। এই প্রশ্নগুলোর ভিতরে যদি প্রশ্ন না আসে তোমরা আমাকে বলবে, ঠিক আছে? এইটা গেল। তারপরে মনে রাখবে ওই মুনিদত্ত টিকাটার নাম কি? নির্মল গিরা টিকা। ভুল করেও লিখে দিও না চর্যাগীতি কোষ, গাধাগুলা। নির্মল গিরা টিকা, ঠিক আছে? নির্মল গিরা টিকা। ওকে, ক্লিয়ার জায়গাটা? এরপরে ব্যাপারটা হচ্ছে আহ কোন ভাষায় লিখেছিল? সংস্কৃত ভাষায় লিখেছিল। সংস্কৃত ভাষা। ওকে, এই জিনিসগুলো মোটামুটি তোমরা মনে রাখলেই যথেষ্ট। ক্লিয়ার? সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষা ওই চর্যাপদের ভাষা যে প্রমাণ বাংলা করেছিল। সেটা প্রমাণ করেছে, ঠিক আছে? প্রমাণ এই গোটা করেছিলেন। কয়েক জিনিস কিন্তু মনে রাখলেই কিন্তু যথেষ্ট, অন্য কিছু আর কিন্তু করার দরকার নেই। ক্লিয়ার জায়গা তোমাদের সবার? হ্যাঁ স্যার। এই জায়গাগুলো কিন্তু ইয়ে করবে। নেক্সট ক্লাসে আমাদের হবে চর্যাপদের ধর্মতত্ত্ব, একটু পড়ে আসবে